দেখে নেব খেলার সময় শিরোনাম। সিলেটে কাল শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে টাইগার্স। মুশফিকের ১০০তম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় লাল সবুজ। মঞ্জুরুল ইসলাম তৌহিদুলের অন্যায় থেকে বাঁচতে ৪ বছর আগেই বিসিবির দ্বারস্থ হয়েছিলেন জাহানারা। ১৩ পাতার চিঠি পেয়েও আমলে নেননি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। পেছালো বিপিএল এর নিলাম। ১৭র পরিবর্তে ক্রিকেটার দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা ২১ নভেম্বর। বিদেশিদের জন্য সর্বোচ্চ $৩.৫ লাখ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশে পা রেখেই ভারতকে হারানোর হুঙ্কার হামজা চৌধুরীর। টিকিট নিয়ে সমর্থকদের হাহাকার। অনলাইনে ছাড়ার ৪ মিনিটেই শেষ সাধারণ গ্যালারির ১৮,০০০। এবং আসিফ আকবরের অশোভন মন্তব্যের জবাব চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি বাফুফের সভাপতি তাবেই তাওয়ালের। ক্ষোভে ফুঁসছেন সাবেক ফুটবলাররা। অনড় অবস্থানে বিসিবি পরিচালক। দেখছিলেন শিরোনাম, ব্যাপারে বিস্তারিত। শুরুতে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। জয় দিয়েই আয়ারল্যান্ড সিরিজ শুরু করতে চান নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠের সুবিধা এবং মুশফিকের জন্য আলাদা তাড়না থেকেই আত্মবিশ্বাসী ক্যাপ্টেন। ওয়ানডে টি-20তে মিডল অর্ডার সুবিধা করতে না পারলেও টেস্ট পারফরমেন্স নিয়ে ভাবনা নেই শান্তর। এদিকে লাক্কাতুরার উইকেট দেখে অবাক আইরিশরা। সবুজ পিচে টাইগার বধের স্বপ্ন আঁকছেন তারাও। কাল ম্যাচ শুরু সকাল 9:30টায়। সিলেট থেকে নিয়ন মোহাইমিনের ম্যাচ প্রিভিউ ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ। সিলেটে শেষ দিনের অনুশীলনে একটু নির্ভর টিম টাইগার। টানা 2 দিন কঠোর পরিশ্রমের পর শেষ বেলায় শিষ্যদের একটু ছুটির আমেজেই রাখলেন ফিল সিমন্স। উদ্দেশ্য একটাই, চাপ নয়, উপভোগের মন্ত্র আউড়ে দেয়া হয়েছে শান্ত মিরাজদের মাঝে। উপভোগের একটা কারণও তো আছে। এই সিরিজেই যে ১০০তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম, তাই তাকে ঘিরেই যেন আবর্তিত হচ্ছে এবার বাংলাদেশ টিম। আগের দিন অনুশীলন না করলেও এদিন 2 নেট বদলে নিজেকে ঝালিয়ে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। যেন নতুনদের বুঝিয়ে দিলেন ৯৯-এ এসেও শুরুর দিনের মতোই উচ্ছল মুশি। খুবই এক্সাইটেড। আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ ৯৯তম হবে। উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। ক্রাঞ্চ মুভমেন্টে কীভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই। সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব। ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাকিরাও। ব্যতিক্রম শুধু পেসাররা। লাক্কাতুরার গ্রিন টপে দাঁড়িয়ে লোভাতুর দৃষ্টিতে দেখে গেছেন উইকেটখানা। হয়তো মনে মনে উইকেট পাওয়ার পর সেলিব্রেশনগুলো ভেবে ফেলেছেন অনেকে, কিন্তু কয়জন থাকবেন একাদশে জানেন না কেউ। শান্ত তো আরো কয়েক কাঠি সরেশ। মজা করেই জানালেন ম্যাচের ২০ মিনিট আগেই নাকি জানিয়ে দেবেন স্কোয়াড। ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট। কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন। টেস্টে প্রতিপক্ষ আয়ারল্যান্ড কিছুটা অচেনা বাংলাদেশের জন্য, এটাই ভাবাচ্ছে শান্তকে। এমন প্রতিপক্ষের বিপক্ষে যে ভুল করার সম্ভাবনা বেশি, তাই জয়ের প্রত্যাশাতেও শান্ত ছিলেন ধীরস্থির। ভালো দল আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা ঠিকমতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে। শেষ দিনে অনুশীলন করেনি আয়ারল্যান্ড, তবে উইকেট দেখতে মাঠে এসেছিলেন ক্যাপ্টেন এবং কোচিং প্যানেলের সদস্যরা। উইকেটে সবুজ আভা দেখে বেশ অবাক তারা। সিলেটে আমরা অনেক আগে একটা 4 দিনের ম্যাচ খেলেছিলাম। এখানকার উইকেট খুব ভালো। এই পিচটাও সেরকমই মনে হলো। স্টার্লিং এর এখানে খেলার অভিজ্ঞতা আছে, সে আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করেছে। আমরা আশাবাদী অনেক রান হবে, তবে বাংলাদেশে আসলে স্পিনার সামলাতে হবে, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। ২০২৩ সালে একবারই টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। সেই ম্যাচে অবশ্য 7 উইকেটের জয় আছে টাইগারদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেট টেস্ট দিয়ে আবারও অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। অভিমান করে দায়িত্ব ছেড়ে দিলেও বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের আশ্বাসে আবারও ফিরেছেন পুরানো দায়িত্বে। আশা টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আগের চেয়ে ভালো অবস্থানে থাকবে জাতীয় দল। কোচিং প্যানেলে পরিবর্তনকেও ইতিবাচকভাবে নিয়েছেন শান্ত। বাইরের আলোচনা দূরে সরিয়ে জয় দিয়েই শুরু করতে চান নতুন এই অধ্যায়। নিয়ন মোহাইমিনের আরও একটি রিপোর্ট।
অনুশীলন শেষ হয়ে গিয়েছিল আরও আগে। একটু ফিটফাট হয়ে সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে বের হলেন শান্ত। সঙ্গী রাবিদ ইমামকে নিয়ে আসবার পথে দেখছিলেন চারপাশ। হয়তো মনে করছিলেন এখানেই যে শুরু হয়েছিল তার অধিনায়কত্বের অধ্যায়। এবার নতুন যাত্রাপথের শুরুটাও লাক্কাতুরায়। তার চলে যাওয়া আবার ফিরে আসা পুরোটাই ধোঁয়াশাময়। কারণটা কখনোই পরিষ্কার করেননি তিনি। তবে টেস্ট অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরুর আগে জানালেন কেন আবার ফিরে আসা। ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, তারপরে সবার সাথে সুন্দর একটা হেলদি কনভারসেশন হয়েছে। পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড়, এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইলো যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন, এবং যেখানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা এক্স ক্রিকেটাররা তো এখন বোর্ডে আছেন, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন অবশ্যই এটা টিমের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। বিসিবির ভয় ছিল ক্যাপ্টেন্সি পরিবর্তনের ঘটনা প্রভাব ফেলতে পারে ড্রেসিং রুমে। শঙ্কাটা উড়িয়ে দেননি শান্ত, তাই জানালেন বাকি দুই ক্যাপ্টেনের সঙ্গে বসেছিলেন নিভৃতে। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নিতে নিজেদের দায়িত্বটাও নাকি ভাগাভাগি করে নিয়েছেন সেখানেই। বাকি যে দুইজন ক্যাপ্টেন আছেন সেই দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসাথে বসেছিলাম, বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে 3 ফরম্যাটে কীভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি, কী কী জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে। এই কমিউনিকেশনটা আমাদের মধ্যে হয়েছে, এবং আমরা তিনজনই আশাবাদী যে না, এই দলটা আর কি প্রয়োজন, আমরা ওই দলটাকে ওইভাবে নিয়ে আগায় যেতে পারবো। অস্থিরতা আছে কোচিং প্যানেলেও। সিরিজের আগে সালাউদ্দিনের সরে যাওয়া, আশরাফুলের যোগ দেয়া, কোনো কিছুই অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না শান্ত। বাইরের আলোচনায় মাথা না ঘামিয়ে তিনি মনোযোগ দিতে চান খেলার মাঠে। তবে সালাউদ্দিনের পক্ষপাতিত্ব নিয়ে নিজের মনোভাব জানাতে ভোলেননি ক্যাপ্টেন। ক্রিকেট বোর্ডের সাথে ওনার কমিউনিকেশন কতটুকু হচ্ছে এই বিষয়ে আমার আসলে আইডিয়া নেই। স্যার প্রত্যেকটা ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার, এবং প্রত্যেকটা ক্রিকেটারকে ওইভাবে প্রায়োরিটিটা দেয় যার যে জায়গায় ল্যাকিংস আছে তার ওনার অ্যাবিলিটি অনুযায়ী। বাট এই জায়গায় অনেক সময় দেখা যায় যে একটা গ্যাপ থেকেই যায়, বা বাইরে থেকে অনেক কিছু অনেক মনে হয় যেটা আমরা নর্মালি শুনতেছি, বাট এর ভেতরে আমি বলবো যে সব কিছু সত্যতা নেই। সো আমরা অ্যাজ এ ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটার হ্যাপি ছিলাম। প্রথম দফায় 14 টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, যেখানে 4 জয়ের বিপরীতে 9 বার হেরেছে বাংলাদেশ, ড্র একটাই। যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, সিলেট। সবাই মিলে সিলেট টেস্টে 6 নাকি 7 ব্যাটার, এটাই এখন বড় প্রশ্ন। যদিও উত্তর নেই শান্তর মুখে, একেবারে টসের সময়ই নাকি জানাবেন তিনি। তবে ওপেনিং থেকে 4 ডাউন পর্যন্ত ব্যাটার নিয়ে কোনো সংশয় নেই। আলোচনা জাকেরের থাকা না থাকা নিয়ে। মিরাজ তাইজুল আছেন সঙ্গে, মুরাদের অভিষেক নাকি 3 পেসার, এই প্রশ্নে এখনও দ্বিধা বিভক্ত টিম ম্যানেজমেন্ট। আরও জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। সিলেট টেস্ট দিয়েই পর্দা উঠবে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের। তার আগে জল্পনা কল্পনা সবকিছু এক জায়গায় এসে মিলেছে কেমন হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্টের একাদশ। ম্যাচ প্রিভিউতে এসেছিলেন শান্ত, কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তার কাছেও প্রশ্ন ছিল কম্বিনেশন কি হবে টিমের, কিন্তু মজা করে শান্ত বলে গেছেন ম্যাচের আধা ঘন্টা আগেই নাকি জানিয়ে দেবেন সেটা। যে কোনো দর্শক যারা ক্রিকেট খেলা দেখেন তারা জানেন আধা ঘন্টা আগে আসলে স্বাভাবিক নিয়মেই জানিয়ে দিতে হয় একাদশ, কিন্তু আমরা চেষ্টা করেছি তার আগেই জানবার যে বাংলাদেশ ঠিক কোন একাদশ নিয়ে টেস্ট ম্যাচটায় শুরু করবে। শুরুতেই ওপেনিং জুটির কথা যদি বলি, তাহলে বাংলাদেশের ওপেনিং জুটি এখন পর্যন্ত ফিক্সড। সেখানে সাদমান ইসলামের সঙ্গে থাকবেন মাহমুদুল হাসান জয়। এখন পর্যন্ত 3 দিন যে অনুশীলন আমরা দেখেছি তাতে এই জিনিসটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে ওপেনিং পেয়ারে কোনো পরিবর্তন আসছে না। 1 ডাউনে নাজমুল হোসেন শান্ত এবং 2 ডাউনে মুমিনুল হক থাকছেন। পরের জায়গা দুটো আসলে ফিক্সড, এখানেও পরিবর্তন আসবার কোনো সম্ভাবনাই নেই। কারণ এই টেস্ট সিরিজটি যাকে নিয়েই সবচেয়ে বেশি সেলিব্রেট করবার কথা চিন্তা করছে বাংলাদেশ, সেই মুশফিকুর রহিম থাকছেন পরের জায়গাটিতে, এবং মুশফিকুর রহিমের ওই জায়গাটি নিয়ে কোনো ধরনের শঙ্কাই বাংলাদেশ ক্রিকেটে অন্তত এখন পর্যন্ত নেই। তার পরের জায়গাটা লিটন দাসের। উইকেট রক্ষক এই ব্যাটার টেস্টে সাধারণত এই ডাউনেই ব্যাটিং করেন, এবং সেই জায়গাটা তার জন্য এখন পর্যন্ত তিনি যে সাম্প্রতিক ফর্ম এবং ছন্দ দেখাচ্ছেন তার জন্য সেই জায়গাটা পাকা রয়ে গেছে। তারপরের জায়গাটাতে একজন ব্যাটসম্যান নাকি অলরাউন্ডার, সেই জায়গাটাই এখন পর্যন্ত ঠিক করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে আমাদের ধারণা সিলেট টেস্টে অন্তত 7 ব্যাটারের দিকে হাঁটবে না বাংলাদেশ। সেক্ষেত্রে একজন অলরাউন্ডারের কথা যদি চিন্তা করা হয় তাহলে এই জায়গাটায় থাকবেন মেহেদী হাসান মিরাজ। স্পিনিং অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ ইতোমধ্যেই নিজের জায়গাটা বেশ ভালোভাবে
ভালোভাবেই পাকাপোক্ত করে ফেলেছেন। তারপরেই প্রশ্ন আসবে, বোলার কয়জন? বাংলাদেশ কি 5 বোলার নীতিতে খেলবে নাকি 4 বোলার খেলিয়ে একজন ব্যাটসম্যান বাড়াবে? তবে সিলেটের গ্রিন টপ উইকেট বলছে রান হবে এখানে দেদারসে। শান্ত সে আশাই ব্যক্ত করেছেন। আইরিশ ক্যাপ্টেন অ্যান্ড্রু বেলবার্নিও ভেবেছেন একই রকম ভাবে। তবে টিম ম্যানেজমেন্ট কিভাবে ভাবছেন সেটাই বিষয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে, বাংলাদেশও হাঁটবে 6 ব্যাটসম্যান নীতিতেই। সেখানে 5 বোলার যদি খেলেন, স্পিনার থাকছেন 3 জন, সেক্ষেত্রে হাসান মুরাদের ডেবু প্রায় নিশ্চিত বলা যেতেই পারে। আমরা অনুশীলনে দেখেছি বেশ সিরিয়াস ছিলেন তিনি এবং তাকে নিয়ে বেশ আলাদাভাবে কাজও করেছেন মুস্তাক আহমেদ। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ সহ 3 স্পিনার যদি থাকে তাহলে 2 জন পেসারের জন্য জায়গা বাকি থাকছে। সেই জায়গাটায় হাসান মাহমুদ, এবাদত, নাহিদ রানা এবং খালেদ আহমেদ, এই 4 জনের মধ্য থেকে বেছে নিতে হবে 2 জনকে। খালেদ আহমেদ থাকবেন এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, কারণ খালেদ বাংলাদেশের টেস্ট স্কোয়াডের অবধারিত একজন সদস্য। বাকি যে 3 পেসার, সেখানে নাহিদ রানা, ইবাদত এবং হাসানের মধ্যে যে কোনো একজনকেই দেখা যেতে পারে স্কোয়াডে। তবে সম্ভাবনা সবচেয়ে বেশি হাসান মাহমুদের, যদিও এবাদতকে নিয়েও ফিসফাস শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াডটা 6 ব্যাটসম্যান এবং 5 বোলারের হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। সিলেটের লাক্কাতুরা থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এক সিরিজ পর আবারও টেস্ট দলে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ঘরোয়া লিগে পারফর্ম করে পাওয়ার সুযোগটা এবার হেলায় হারাতে চান না এই ব্যাটার। দারুণ কিছু করতে চান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। এছাড়া 100তম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটাও জয়ের কাছে অনেক বড় পাওয়া। স্বপ্ন দেখছেন এমন কিছুরই, তবে সাদা বলে খেলার আক্ষেপে পড়ছেন এই ব্যাটার। শুরুটা ছিল স্বপ্নের মতো, মাঝে হারিয়ে ফেলেছেন পথ, আবারও স্বরূপে ফেরার চেষ্টা করছেন। বলছিলাম অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও বর্তমান টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয়ের কথা। টানা ম্যাচের মধ্যে ছিলেন, কিন্তু লাস্ট সিরিজটা আপনার খেলা হয়নি, আবারও দলে ফিরেছেন। আসলে মিশনটা কতটা কঠিন ছিল এবং লড়াইটা কত কষ্টকর ছিল? না, আসলে আমি বলবো অত বেশি কঠিন ছিল না, বাট আমি মাঝখানে ইন্টারন্যাশনালে অত ভালো পারফর্ম করতে পারি না আমার ট্যালেন্ট অনুযায়ী। সো আমি এখন নিজেকে আরও স্ট্রংভাবে কামব্যাক করার চেষ্টা করছি। লাস্ট ডোমেস্টিক 2টা এনসিএল T20 এবং এনসিএলে যে 2টা ম্যাচ খেললাম, আমার কাছে খুব ভালো ফিলিংস হচ্ছে। আয়ারল্যান্ড সিরিজটা নিয়ে কি পরিকল্পনা করেছেন, যে যেহেতু এই সিরিজটায় আপনাকে আবারও নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি আসলে কতটা সেরা? না, আসলে তেমন স্পেসিফিক কোনো প্ল্যান নাই। আমি জাস্ট লাস্ট কয়েকটা ম্যাচ যেভাবে খেলে আসছি লাস্ট এনসিএল T20 থেকে, ওইভাবেই খেলার চেষ্টা করবো। এনসিএলে 2টা ম্যাচ খেলছি, ওই 2টাতেও মোটামুটি ভালো পারফর্ম হয়েছে। সো আমি চেষ্টা করবো যে ওই ধারাবাহিকতা বজায় রেখে আয়ারল্যান্ড সিরিজটা শুরু করার। ন্যাশনাল টিমে আপনার শুরুটা খুব ভালো ছিল এবং একটা সেঞ্চুরি পেয়েছেন, এবং কিন্তু মোস্ট অফ দ্য ইনিংসে আপনার দেখা গেছে ইনিংসটা লম্বা হয়নি। সেটা নিয়ে কি আলাদা কোনো কাজ করেছেন কিনা? না, আসলে আমার যে কয়টা ইনিংস আমার ন্যাচারাল যেটা, মানে আমি যখন সেট হয়ে যাই তখন আসলে ইনিংস লম্বা করার সবসময় চেষ্টা করি। আর ব্যাটিংয়ের শুরু থেকে যদি আমি দেখেন যেই কয়টা ইনিংস আমি সেট হয়ে গেছি, ওইটা বড় করার চেষ্টা করেছি। সো আমি বলবো যে আমি যদি শুরুটা ভালো করতে পারি, ইনশাল্লাহ ইনিংস বড় করতে পারবো। এই সিরিজেই মুশফিকুর রহিমের হচ্ছে 100তম টেস্ট পূর্ণ হবে। আসলে জিনিসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা গর্বের, এবং আপনিও এমন স্বপ্ন দেখছেন কিনা? না, অবশ্যই আমি খুব হ্যাপি যে আমি এই সিরিজটাতে টিমে আছি, এবং আমি খুব উপভোগ করব। মুশফিক ভাইয়ের 100তম টেস্ট খেলবে যদি সুস্থ থাকে উনি। আমি চাইবো যে উনি সুস্থ থাকুক, 100তম টেস্ট খেলুক, আমি ওই টেস্টে যেন খেলতে পারি ওনার সাথে। এই সিরিজে আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন, আসলে তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হতে পারে, বা কি এক্সপেকটেশন রাখছেন তার কাছে? না, আসলে উনি খুব এক্সপিরিয়েন্স, ওনার বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। সো আমি বলবো যে ওনার সাথে হয়তোবা নতুন কিছু শিখতে পারবো। ধন্যবাদ জয়। কথা বলছিলাম বাংলাদেশ টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয়ের কথা। শুনেছি আয়ারল্যান্ড সিরিজ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2021 সালের চিঠিতে বিসিবির কাছে মঞ্জু তৌহিদুলের কাছ থেকে বাঁচার আকুতি জানিয়েছিলেন সাবেক অধিনায়ক জাহানার আলম। জানিয়েছেন মঞ্জুর দুর্ব্যবহারে কতটা মানসিক চাপে ছিলেন তিনি। দলের মধ্যে কোন্দল থামাতে আহ্বান জানান প্রধান নির্বাহীর কাছে, তবুও পাননি সুরাহা। যদিও 13 পাতার সেই চিঠিতে যৌন হয়রানির বিষয় নির্দিষ্ট করে কোনো কথা উল্লেখ করেনি জাহানার আলম।
সমাজের চোখ রাঙানি ব্যঙ্গ বিদ্রুপ পেরিয়ে আলোর পথে এগুচ্ছিল বাংলাদেশ নারী ক্রিকেট। আসতে শুরু করে সম্মানের জায়গায়, কিন্তু সেই আলোয় এখন ছায়া এক বিস্ফোরক অভিযোগে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির মন্তব্যে তুলকালাম দেশের ক্রিকেট। তার চেয়ে বড় অভিযোগ, সবকিছু জেনেও কেন চুপ ছিল বিসিবি। সময় সংবাদের হাতে এসেছে 4 বছর আগে বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি। সেখানে লিখেছেন কতটা মানসিক চাপে ছিলেন তিনি। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে ওদের বিচার চাই না। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি। বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি অনুযায়ী মঞ্জুরুল ইসলামের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয় 2021 সালে বাংলাদেশ গেমস চলাকালে। টুর্নামেন্টের ফাইনালের আগে বিসিবি আয়োজিত এক ডিনার পার্টিতে উইমেন্স কোঅর্ডিনেটর সরফরাজ বাবু জাহানারাকে অনুরোধ করেন দলের ভেতরের কোন্দল থামাতে। সিনিয়র ক্রিকেটার হিসেবে জাহানারা কথা দেন ঐক্যের, কিন্তু সেই আশ্বাসই হয়ে যায় তার জন্য কাল। চিঠিতে জাহানারা জানান, এরপর থেকেই সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম শুরু করেন তার সঙ্গে খারাপ আচরণ। জাহানারার সঙ্গে দূরত্ব বাড়ে ম্যানেজার তৌহিদুল ইসলামেরও। গণমাধ্যমে কথা বলার অনুমতি, এমনকি সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয় জাহানারাকে। জাহানারা রুমানার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ে অভিযোগ তোলেন সেই চিঠিতে। বিসিবিকে জানান, বাংলাদেশ গেমসে অধিনায়কত্ব না পেয়ে কতটা ভেঙে পড়েন রুমানা। সেই টুর্নামেন্টে জাহানারা ও সালমার সঙ্গে খারাপ ব্যবহার করেন মঞ্জু। প্রাধান্য বাড়তে থাকে জ্যোতির। চিঠিতে অভিযোগ করা হয়, মঞ্জু ও তহিদুল চেষ্টা করেছেন জাহানারার গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিজ্ঞাপন থেকে আয় বন্ধ করতে। সমস্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বিষয়টি জানানো হয় খালেদ মাহমুদ সুজনকে। তার উদ্যোগে 3 জনে বসেন আলোচনায়। সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও সমস্যার সমাধান হয়নি। অনুশীলন সহ সব ক্ষেত্রেই বাধার মুখে পড়তে থাকেন জাহানারা। চিঠিতে আরও অভিযোগ করা হয়, মঞ্জুর পক্ষপাতমূলক আচরণে বাড়তে থাকে জ্যোতি, পিঙ্কি, তৃষ্ণা ও ঋতুর কদর। এমনকি তার কিছু সতীর্থের সঙ্গে মঞ্জুর ভিন্ন সম্পর্ক আছে বলেও ইঙ্গিত দেন জাহানারা। এসব কিছুর সমাধান চেয়ে বিসিবির কাছে জানান কতটা চাপে আছেন তিনি। মানসিক নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানান বিসিবির কাছে। তবে সম্প্রতি সাক্ষাৎকারে বললেও পুরো চিঠির কোথাও যৌন হয়রানির কথা উল্লেখই করেননি জাহানারা। সাবেক অধিনায়কের করা এমন অভিযোগ উড়িয়ে দেয়া যায় না, তাই সর্বোচ্চ তদন্তের দাবি সব মহলের। কারণ যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্যে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের নারী ক্রিকেটের ভাবমূর্তি। অভিভাবকদের মনে ঢুকেছে ভয়, তাই সুষ্ঠু সমাধান না হলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ক্রিকেট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিছিয়ে যাচ্ছে বিপিএল এর নিলাম। 17 নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হতে পারে 21 নভেম্বর। নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি এবং অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। অকশনে দেশিদের জন্য 4.5 কোটি আর বিদেশিদের জন্য অকশন এবং ডিরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে দলগুলো। এছাড়া অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করাতে পারবে প্রতিটি দল। এক বিপিএলই নাড়িয়ে দিয়েছিল ফারুক আহমেদের চেয়ার। নানা বিতর্কের কারণে বিসিবি সভাপতির পদ হারিয়েছিলেন ফারুক। আমিনুল ইসলাম বুলবুলের কাছে 12তম আসরের সফল আয়োজন তাই ফার্স্ট প্রায়োরিটি। নবনির্বাচিত বোর্ডকে বিতর্কমুক্ত রাখতে প্রথমবারের মতো ব্রিটিশ এজেন্সি IMGর মাধ্যমে আয়োজন করা হচ্ছে বিপিএল। কিন্তু এত কিছু করেও ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর আগেই রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তাদের। চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে রয়ে গেছে বিতর্ক। একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। শোনা যায় ফিক্সিং ও খেলাপি ঋণ সহ নানা গুঞ্জন, যার কিছু কিছু তথ্য প্রমাণও রয়েছে। সব জেনে শুনেও কেন এমন প্রতিষ্ঠানকে ওনারশিপ দেওয়া হলো? কেন এভাবে চোখ কান বন্ধ করে রাখছে বিসিবি? এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে বিতর্ক মেলছে ডালপালা। বোর্ডের এলোমেলো অবস্থা আরও স্পষ্ট হচ্ছে নিলামের দিনক্ষণ পেছানোর খবরে। এবারও প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি রাখতে চেয়েছিল বিসিবি, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণে শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে হবে খেলোয়াড় কেনা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 17 নভেম্বর অকশনের তারিখ নির্ধারণ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, কিন্তু সপ্তাহখানেক আগে দিনক্ষণ পরিবর্তন করা হলো। নতুন তারিখ হতে পারে 21 নভেম্বর।
জানা গেছে প্লেয়ার্স অকশনের রুলস রেগুলেশনও নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার নিতে হবে, যাদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। আর অকশন থেকে বিদেশি ক্রিকেটার নিতে হবে অন্তত 2 জন। অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করাতে পারবে প্রতিটি দল। ডিরেক্ট সাইনিং ও অকশন মিলিয়ে ফরেন রিক্রুটদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ $3.5 লাখ বা 4.30 কোটি টাকা মতো। যেহেতু প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিচ্ছে বিসিবি, তাই বলাই যায় ওই টাকার মধ্যেই স্কোয়াড গোছাতে হবে তাদের। সর্বোচ্চ 16 জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে দলগুলো। রিজার্ভ সহ প্রতিটি দল 22 সদস্যের স্কোয়াড মেইনটেইন করতে পারবে। ম্যাচে মিনিমাম 2 এবং ম্যাক্সিমাম 4 জন বিদেশিকে রেখে একাদশ সাজানো যাবে। এবারে পারিশ্রমিক পরিশোধের দিকটায় বেশ সতর্ক অবস্থানে গভর্নিং কাউন্সিল। সাইনিং এর সময় 25, লিগ পর্ব শেষ হওয়ার আগে 55 এবং টুর্নামেন্ট শেষ হওয়ার 1 মাসের মধ্যে বাকি 25% অর্থ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার বদলে যেতে পারে বিপিএল এর ট্রফিও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। দেশে ফিরেই ভারতকে হারানোর কথা বললেন হামজা চৌধুরী। গেল ম্যাচে জয় না পেলেও বাংলাদেশ উন্নতি করেছে বলে মনে করেন হামজা। এজন্য সবাই হার্ডওয়ার্ক করছে বলেও জানান তিনি। এদিকে মাত্র 4 মিনিটের মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। কোনো টিকিট ফেডারেশন হাতে রাখেনি বলেও নিশ্চিত করেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা ঢাকায় ফ্লাইট ধরতে বিলম্ব না হলে আরও আগেই দেশে থাকতেন তিনি। এবার বেশ আগে ভাগেই হামজা ফিরেছেন লাল সবুজে। ভারত ম্যাচ নিয়ে ব্যাপক সিরিয়াস লেস্টার সিটি তারকা। হংকং গিয়ে কাইতাক স্পোর্টস গ্রাউন্ড জয় করতে না পারলেও পয়েন্ট ভাগ করেই সবার মন জিতে নিয়েছে হামজারা। দেশের ফুটবলের উন্নতির গ্রাফ স্পষ্ট, যার পেছনে খেলোয়াড়দের কঠোর অনুশীলনকেই বড় করে দেখছেন হামজা চৌধুরী। তাই আত্মবিশ্বাস নিয়েই ভারত বধে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। আমরা লাস্ট রেজাল্টস আমরা জিততাম ফার্স্ট দিন, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো, আন্ডারস্ট্যান্ড করি অত বড় গেম ন্যাশনাল লাগে। আমরা সব এক্সাইটেড, আমরা সব হার্ডওয়ার্ক করতেছি। এদিকে ভারত বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই ম্যাচ নিয়ে ভক্তদের উন্মাদনা চরমে। ছাড়ার মাত্র 4 মিনিটেই বিক্রি হয়ে গেছে 18,000 সাধারণ গ্যালারির টিকিট। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। স্পষ্ট করেছে কোনো টিকিট হাতে রাখেনি ফেডারেশন। 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরও 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। টিকিট ছাড়ার 1 মিনিট আগ পর্যন্ত 10,200 দর্শক অনলাইনে ছিল। তো 10,200 দর্শক যদি 2টা টিকিটও করে কিনে কটা টিকিট যায় আপনি একটু বলেন? 10,200 যদি 2টা টিকিট করে নেয় অলরেডি সোল্ড হয়ে যায়। তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই? আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? আগামী 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে 13 নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে ফিফা ফ্রেন্ডলি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলারদের আচরণ ও ফুটবল খেলা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যের জবাব চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন বাফুফের সভাপতি তাওহিদ আউয়াল। বিসিবি থেকে উত্তর এলেই সমস্যার সমাধান হবে বলে মত বাফুফের সভাপতির। এদিকে আসিফ আকবরের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ফুটবলাররা। বিসিবি পরিচালককে ক্ষমা চাইতে বলেন তারা, যদিও নিজের অবস্থানে অনড় আসিফ আকবর। প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল অকুপাই করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই, কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। সম্প্রতি বিসিবি পরিচালক হওয়া সঙ্গীত শিল্পী আসিফ আকবরের এই মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের ফুটবল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থক থেকে সাবেক ফুটবলাররা সবখানেই উঠেছে প্রতিবাদের ঝড়। ক্রিকেট কনফারেন্সে ফুটবলকে তুচ্ছ করে আসিফ আকবরের বক্তব্যের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে বাফুফে সভাপতি তাওহিদ আউয়াল, যেখানে বিসিবি সভাপতি আমিনুল হক বুলবুলের কাছে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন বাফুফে সভাপতি। যে ধরনের মন্তব্য আমরা অন্য একটা ফেডারেশন থেকে ফুটবল নিয়ে আমরা শুনেছি, স্পেসিফিকলি ফুটবল নিয়ে,
সেটাকে স্বাভাবিক কোনো বক্তব্য হতে পারে না। তাই এই অস্বাভাবিক কারণের জন্যই বা কারণের ব্যাখ্যাটা চেয়ে আমি কিন্তু শ্রদ্ধার সাথে আমার বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি একটা চিঠি পাঠিয়েছি। এটা একটু অপেক্ষা করি যে নিশ্চয়ই কোনো একটা উত্তর আমরা পাবো। কিছুদিন আগে একই প্রোগ্রামে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনের বড় দুই প্রতিষ্ঠানের কর্ণধাররা। তাহলে এখন কেন এমন রেষারেষি? তবে বাফুফে বস বললেন বিসিবি থেকে উত্তর এলেই হবে সমস্যার সমাধান। আমি আশা করি ওই চিঠির উত্তরে আমরা অনেক ক্লারিফিকেশন পাবো। যখন আমরা একটা ক্লারিফিকেশন পাবো বা বিসিবির অফিসিয়াল স্ট্যান্স আমরা জানতে পারবো, আমি বিশ্বাস করি সেখানে আমরা একটা সমাধানের পথ খুঁজে নিব। আমরা সবাই খেলোয়াড়, আমরা সবাই ক্রীড়াবিদ, মানে আমাদের সকল ফেডারেশনের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা। আসিফ আকবরের বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে প্রতিবাদ করেছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, যেখানে এমন বক্তব্যের জন্য বিসিবি পরিচালক আসিফকে দেশের কোটি ফুটবল সমর্থকদের কাছে ক্ষমা চাইতে বললেন তারা। বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তার এই বক্তব্যের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং অবিলম্বে বিসিবিকে বলবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট গেম ফুটবল, এটা তো নো ডাউট নেই, সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা। আমি মনে করি যে উনি যে বক্তব্যটা দিয়েছে ওটা ফিরে নেওয়া হোক, এটা তীব্র নিন্দা জানায় এবং এটা আমি মনে করি এটার জন্য আমাদের বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি তো ব্যক্তিগত একা বলতে পারে না, আর উনি একা বললে কি কোনো কিছু আসে যায় না। যদিও নিজের বক্তব্যে এখনো অনড় বিসিবি পরিচালক আসিফ আকবর, ক্ষমা চাওয়ার পরিবর্তে বরং রসিকতা করেই ফুটবল ফেডারেশনের সঙ্গে মাঠ নিয়ে তর্কে বসতে চান তিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের নারী ফুটবলকে আরও এগিয়ে নিতে 2025 থেকে 2028 মেয়াদে একটি বিশেষ পরিকল্পনা করেছে বাফুফে। এর আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে এমপাওয়ার হার। চমৎকার আয়োজনে উপস্থিত ছিলেন ফিফার এশিয়ান অঞ্চলের নারী ফুটবলে উন্নয়ন বিষয়ক প্রধান সাইমন অ্যান্থনি। এর আগে ফিফা নারী ফুটবল নিয়ে 3 বছর ব্যাপী পরিকল্পনা ও কৌশল গ্রহণ করত। সম্প্রতি সেটা পরিবর্তন করে এখন 2025 থেকে 2028 চক্র করা হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান লক্ষ্য সারা বিশ্ব জুড়ে 60 মিলিয়ন নারী ফুটবলে অংশগ্রহণ করবে। নারী কোচের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা ফুটবলের অভিভাবক সংস্থার। এছাড়াও নারী ফুটবলের জন্য টুর্নামেন্ট বাড়ানো, স্পন্সরশিপ উন্নয়নের পরিকল্পনা রয়েছে এই প্রোগ্রামের আওতায়। ফিফার এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে সন্তুষ্ট বাফুফের সভাপতি তাবিত আওয়াল। এই উদ্যোগের মাধ্যমে নারী ফুটবলে কার্যকর পরিবর্তন আনা সম্ভব হবে বলেও জানান তিনি। মাঠে খেলা বাড়ানোর পাশাপাশি নারী ফুটবলারদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন বাফুফের সভাপতি। ক্রিমিনাল অফেন্স হলে সরকারের সাহায্য নিয়ে তা শক্ত হাতে দমনের কথাও জানান তিনি। নারী ফুটবলটাকে আরও জাগ্রত করার জন্য এবং বিশেষ করে নারীদেরকে ফুটবলে আরও অন্তর্ভুক্ত করার জন্য আজকে আমাদের 2025-2028 ফিফা পিএফএফ উইমেন্স স্ট্র্যাটেজিটা লঞ্চ করেছিল। এই স্ট্র্যাটেজিতে মূলত হলো ভবিষ্যৎ দিনগুলোতে আমাদের দল এবং আমাদের খেলোয়াড়রা কীভাবে পারফরমেন্স করবে এবং নতুন নতুন পাইপলাইনে যে খেলোয়াড়রা আসতে চান বা ট্যালেন্ট হান্ট করে আমরা খেলোয়াড়দেরকে আরও খুঁজে বার করতে চাই, তাদেরকে কীভাবে আমরা প্রশিক্ষণের মাধ্যমে রাখতে পারব। আর সেকেন্ড পার্টটা হবে যে আলটিমেটলি প্রফেশনাল জায়গাটা কীভাবে আমরা তৈরি করতে পারব। তো অনেক সময় আমরা দেখেছি যে নারীরা অনলাইনে বিশেষ করে সাইবার বুলিংয়ের ভিকটিমস হয়। তা আমরা যেন সেই ধরনের এগেনস্ট সাইবার বুলিং বা যে কোনো নিরাপত্তা বিষয়তে আমরা সহযোগিতা করতে পারি। কিন্তু ফুটবল অঙ্গল থেকে যদি কেউ হ্যারাসড হয়, যদি কেউ ভিক্টিমাইজড হয়, ফুটবল ফেডারেশন কখনো চুপ থাকবে না, পিছিয়ে আমরা থাকবো না। আমরা পাবলিকলি মাঝে মধ্যে প্রাইভেটলি অবশ্যই আমরা পদক্ষেপ নিব। টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশকে বিপজ্জনক মনে করছেন না ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ভারতীয় আর্চাররা। টুর্নামেন্ট শুরুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও সবকিছু নিয়ে এখন সন্তুষ্ট তারা। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকলেও মাঠে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তারা। আয়োজন নিয়েও বেশ ইতিবাচক ভারতীয়রা। এছাড়া একই ভেন্যুতে বাংলাদেশ ভারত ম্যাচ আলাদা উত্তাপ ছড়াবে এমনটা প্রত্যাশা তাদের। বাংলাদেশের সঙ্গে শীতল সম্পর্ক উপেক্ষা করে ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছে ভারত। যে কোনো স্পোর্টসে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের দলগত নারী কম্পাউন্ডের সেমিফাইনালেও সেই চিত্র। যদিও শেষ পর্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের কাছে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের। এতে ফাইনালে স্বর্ণপদকের জন্য এক ধাপ এগিয়ে গেল ভারত।
এর আগে নিরাপত্তা ইস্যুতে অনেক স্পোর্টস ইভেন্টে অংশ না নিলেও এবার ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছে ভারত। ঢাকায় এমন জমকালো আয়োজনে সন্তুষ্ট দেশটির আর্চাররা। এখানে তো ভালো, খুব ভালো প্রোটেকশন, সবসময় লাইটনিং করে নিয়ে যাওয়া নিয়ে আসে, এটা খুব ভালো। আর আমি কোনোদিনও ভাবি না কি এখানে এসে আমাদের কোনো প্রবলেম হবে। টুর্নামেন্ট অর্গানাইজেশন খুব ভালোভাবে হচ্ছে এবং এটা একটা সাকসেসফুল একটা নোট যে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপটা ভালোভাবে সাকসেসফুল হচ্ছে। শুধু টুর্নামেন্ট আয়োজনই নয়, বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেছেন ভারতের হয়ে অংশ নেয়া আর্চাররা। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকলেও মাঠে তার কোনো প্রভাব পড়ে না বলে মনে করেন ভারতীয়রা। সবাই বলেছিল কি সিচুয়েশন না সিচুয়েশন সাবধানে, বাট এখানে এসে দেখলাম অনেক নর্মাল, এভরিথিং ইজ নর্মাল অ্যান্ড বাকি এভরিথিং ইজ ফাইন, ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড হোপিং কি আরও বাংলাদেশ এরম টুর্নামেন্ট অর্গানাইজ করুক। এশিয়ান কাপ আর্চারিতে এবার আলাদা মাত্রা যোগ করেছে ভেন্যু জাতীয় স্টেডিয়াম। একই ভেন্যুতে কদিন পরই ফুটবলে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়েও বেশ ইতিবাচক ভারতের আর্চাররা। যারা স্পোর্টস লাভার হয় তারা অবশ্যই স্পোর্টসটাকে ভালোবাসে। হার জিত সেটা পরের কথা, বাট খেলাটাকে মজা করবে সবাই পাবলিক, সেটাই আমার আশঙ্কা। কলকাতার ছেলে হয়ে খুবই ফুটবল প্রেমী, তো সেই জায়গায় ইন্ডিয়ান ফুটবল যদি ভালো করে আর এখানে এসে খুব ভালো পারফর্মিং করে, ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্য ম্যাচ। আর আমরা এখানে খেলে আমরা জিতে গেলাম তো অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য এটা ভালোই ভেনিউ। তো ইন্ডিয়া ইন ফিউচার যেদিন ম্যাচ আছে সেদিন খুব ভালো করবে। দলগত নারী কম্পাউন্ডে বৃহস্পতিবার স্বর্ণপদকের জন্য লড়বে ভারতের আর্চাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের রোষানলে পড়েও দমে যাননি আর্চার ইউলুন্দা গ্যালন। দেশটির গৃহযুদ্ধ চলাকালে দেশ ছাড়লেও যুদ্ধ শেষে ফেরেন মাতৃভূমির টানে। বর্তমানে কাজ করছেন দেশটির আর্চারির উন্নয়নে। এদিকে এবারের এশিয়ান কাপ আর্চারিতে অংশ নিয়েছেন ফিলিস্তিনের 4 আর্চার। এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের অস্তিত্বের জানান দিতে চান তারা। এশিয়ান কাপ আর্চারির আয়োজক বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ আর্চাররা। ইউলুন্দা গ্যালন এবারের এশিয়ান কাপ আর্চারিতে অংশ নেওয়া একমাত্র সিরিয়ান তীরন্দাজ। বাবা সিরিয়ান হলেও মা স্প্যানিশ, যে কারণে দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। ছোটবেলা থেকেই আর্চারি ও বাস্কেটবল পছন্দ করতেন ইউলুন্দা। ছিলেন সিরিয়ান বাস্কেটবল দলের সদস্য। তবে ছোট থেকেই প্রতিবাদী ইউলুন্দা আসাদ সরকারের আর্চারিতে কম্পাউন্ড নিষিদ্ধ করায় দেশটির হয়ে আর খেলেননি কোনো প্রতিযোগিতা। এরপরই সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে ভয়াবহ পরিণতি নেমে আসে ইউলুন্দার জীবনে। গ্রেফতার করা হয় তার ভাইকে, যদিও 2012 সালে পুরো পরিবার নিয়ে সিরিয়া ছাড়ে ইউলুন্দা। আর এই গৃহযুদ্ধে 30-এরও বেশি আত্মীয় স্বজন হারান তিনি। তবে আসাদ সরকারের পতনের পর আবারও নিজ দেশে ফিরে আসেন এই আর্চার। সব ভুলে তুলে নেন তীর ধনুক। এরপর থেকে সিরিয়ার হয়ে অংশ নিয়েছেন বেশ কয়েকটি টুর্নামেন্টে। সম্প্রতি ওয়েস্ট এশিয়ান আর্চারিতে ব্রোঞ্জ জিতেছেন এই আর্চার। লম্বা সময় ধরে আর্চারির সঙ্গে জড়িত থাকা এই অ্যাথলিট কাজ করছেন নিজ দেশের আর্চারির উন্নয়নে, বিশেষ করে নারীদের জন্য। আমি আসাদ সরকারের সময় কোনো প্রতিযোগিতায় অংশ নেইনি, কারণ তারা কম্পাউন্ড নিষিদ্ধ করেছিল। তবে বর্তমান সরকার সব নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এখন আমরা আর্চারির বিভিন্ন দিক নিয়ে কাজ করছি, বিশেষ করে নারীদের জন্য। যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর বাংলাদেশকে ধন্যবাদ জানাই আমাদের এমনভাবে আমন্ত্রণ জানানোর জন্য। এবারের এশিয়ান কাপ আর্চারিতে অংশ নিয়েছেন 4 জন ফিলিস্তিনি আর্চার। দখলদার ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে আর্চারি খেলা চালিয়ে যাচ্ছেন তারা। নিজেদের প্রস্তুত করছেন অলিম্পিকের মতো বড় আসরের জন্য। রাশা ইয়াহিয়া আহমেদ তাদেরই একজন, ফিলিস্তিনের একমাত্র নারী আর্চার। গত 2 দিনে এই দেশের মানুষের ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখেছেন তিনি, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই আর্চার। এশিয়ান কাপ আর্চারিতে পদক জিতে উঁচিয়ে ধরতে চান ফিলিস্তিনের পতাকা। একদিন ফিলিস্তিন স্বাধীন হবে বলেও বিশ্বাস তার। বাংলাদেশ এদেশের মানুষের ফিলিস্তিনের প্রতি যে ভালোবাসা আমি দেখেছি, এটা সত্যিই অসাধারণ। এখানে আমরা এসেছি পদক জিততে। আপনারা সবাই দেখেছেন গাজার কি অবস্থা। সেখানে ভয়াবহ নির্মমতা চালিয়েছে ইসরায়েল। আমি ফিলিস্তিনের বাইরে থাকি, তবে ফেডারেশন সবসময় আমাকে সহযোগিতা করে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশ্বে প্রতিটি প্রতিযোগিতায় এই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ধরতে চাই। বিশেষ ব্যবস্থায় ফিলিস্তিনকে এশিয়ান কাপ আর্চারিতে অংশ নিতে দেওয়ায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
ফিলিস্তিন আর্চারি ফেডারেশনের সভাপতি। আমাদের তেমন কোনো অবকাঠামো নেই, এই সীমিত কিছুর মধ্যেই আমরা আর্চারি চালিয়ে যাচ্ছি। আমরা এখানে এসেছি ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করতে। আমরা সবাইকে নিজেদের অস্তিত্বের জানান দিতে চাই। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে। তারা আমাদের এখানে আসার জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছে। এবারের এশিয়ান কাপ আর্চারিতে বিশেষ ব্যবস্থায় যুদ্ধ বিধ্বস্ত দুই দেশ সিরিয়া ও ফিলিস্তিনের আর্চারদের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে আয়োজক বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে সকালে শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে টাইগার্স। মুশফিকের ১০০তম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় লাল সবুজ। বাংলাদেশে পা রেখে ভারতকে হারানোর হুঙ্কার হামজা চৌধুরীর। টিকিট নিয়ে সমর্থকদের হাহাকার। অনলাইনে ছাড়ার ৪ মিনিটেই শেষ সাধারণ গ্যালারির ১৮,০০০। এবং আসিফ আকবরের অশোভন মন্তব্যের জবাব চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি। বাফুফের সভাপতি তাওয়িদ আওয়ালের ক্ষোভে ফুঁসছেন সাবেক ফুটবলাররা। অনড় অবস্থানে বিসিবি পরিচালক। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ মাকসুম আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।